সপ্তম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই আমি বেশ কতগুলি ভিডিও ক্লাস নিয়েছি। আরও দু একটি টুকরো বিষয় নিতে পারলে ভালো হতো। আমি সেগুলোর উল্লেখ করছি, তোমরা একটু টেক্সট বা অন্য কোনো সহায়ক বই থেকে বিশেষ জায়গা খুঁজে বা টেক্সটের টুকরো কথাগুলো পড়লেও সেটা চলবে। বিশেষ করে দু তিনটে বিষয় তোমরা আকবরের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে হলদিঘাটের যুদ্ধ, মুঘলদের মারোয়ার অভিযান অর্থাৎ রাজপুতদের বিরুদ্ধে মারোয়ার অভিযান, এটা একটু দেখবে এবং আকবরের নবরত্ন সভা এগুলো একটু দেখবে। আমি আজকে যে বিষয়টা আলোচনা করে পঞ্চম অধ্যায় বা মুঘল সাম্রাজ্যের ইতিহাস তোমাদের সিলেবাস অনুযায়ী যেটুকু মোটামুটি আছে সেটা শেষ করব। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। তো প্রথমেই বলে নিই যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনসবদারি ব্যবস্থা এবং জায়গিরদারি ব্যবস্থা। তো মনসবদারি ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? প্রথমেই আমরা একটু বলে নিই যে মুঘল সম্রাট আকবর তার সামরিক ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ সংযোজন করেন সেটা হচ্ছে এই মনসবদারি প্রথা বা মনসবদারি ব্যবস্থা। মনসবদারি ব্যবস্থা বেশ একটা জটিল, বিভিন্ন স্তর ভিত্তিক একটা পন্থা বা ব্যবস্থা ছিল। আমরা মনসবদারি ব্যবস্থা মুঘলদের অনেক আগে থেকেই মুসলিম দেশগুলিতে এই ব্যবস্থা চালু ছিল। আসলে মুঘল যুগে মনসবদারি কথাটির আক্ষরিক অর্থ ছিল পদমর্যাদা। মনসব কথার মাধ্যমে মুঘল যুগে একটা পদকেই বোঝানো হতো। এই পদের সঙ্গে যুক্ত হতো বেশ কিছু দায় দায়িত্ব। তাই মুঘল যুগে সাধারণ কর্মচারীদের অপেক্ষা এই মনসবদারদের আলাদা গুরুত্ব বা মর্যাদা ছিল। তো আমরা এবার সুসংহত ছোট ছোট স্তরের আলোচনায় চলে যাই। মনসব কথার অর্থ হলো সরকারি পদমর্যাদা। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলির নাম ছিল মনসব, এবং এই মনসব পদ যারা লাভ করত বা দখল করত, লাভই করত, কেন সম্রাটদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাধারণত মনসবদারি পদে নিয়োগ করা হতো। তো মনসব পদ যারা পেত তাদেরকে বলা হতো মনসবদারি। এই মনসব পদের আবার বেশ কতগুলি ভাগ বা উপবিভাগ ছিল। আকবরের মনসবদারদের মধ্যে প্রায় ৬৬টি র্যাঙ্ক বা পদমর্যাদা বা স্তর ছিল, এবং এই পদের সর্বনিম্ন স্তরে ১০ জন অশ্বারোহী সেনাপতি এবং সর্বোচ্চ স্তরে ১০,০০০ অশ্বারোহী সেনাপতির দায়িত্ব যারা ভোগ করতেন। অর্থাৎ ১০ জন
অশ্বারোহী সেনাপতির দায়িত্ব যারা ভোগ করতেন তাদের মনসবদারদের পদমর্যাদা, এবং যারা 10,000 সেনাবাহিনীর 10,000 অশ্বারোহী সেনাবাহিনীর দায়িত্ব ভোগ করতেন তাদের পদমর্যাদা নিশ্চিতভাবেই আলাদা আলাদা ছিল। আসলে যে ব্যক্তি যত বেশি অশ্বারোহী সেনাবাহিনীর দায়িত্ব পেতেন সেই ব্যক্তির মনসব ছিল তত মর্যাদা সম্পন্ন। এখন এই সামরিক কাজকর্ম বা মুঘল সাম্রাজ্যের সুসংহতি বিধানে এবং প্রাদেশিক প্রশাসনিক ব্যবস্থা সুচারুভাবে চালানোর জন্য সম্রাট আকবর এই মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন। মূলত তাদের কাজ কি ছিল? মুঘল সম্রাটদের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদলের দেখাশোনা করা, যুদ্ধের সময় সম্রাট যাতে প্রয়োজনে সৈন্য পেতে পারে তার জন্যে মনসবদাররা উপযুক্ত সৈন্য রেডি রাখতেন বা প্রস্তুত রাখতেন। তাছাড়া মনসবদাররা তাদের ঘোড়াগুলিকে মাঝে মধ্যে রাজধানীতে এনে সম্রাটদের দেখাতেন। এই মনসবদাররা শুধুমাত্র অশ্বারোহী বাহিনীর যে দায়িত্ব পেত তাই নয়, তারা কখনো কখনো এর সঙ্গে প্রশাসনিক বিভিন্ন কাজও করতেন। এবার মনসবদারদের নিয়োগ কেমন ভাবে হতো? সাধারণত সম্রাট নিজেই মনসবদারদের নিয়োগ করতেন এবং এই মনসবদারদের পদমর্যাদা বা পদোন্নতি সবটাই সম্রাটের ব্যক্তিগত ইচ্ছে বা অনিচ্ছের উপরে নির্ভর করত। তবে মনসবদারি পদগুলো বংশানুক্রমিক ছিল না। সাধারণত একজন ব্যক্তি যাকে মনসবদার নিয়োগ করা হতো তার জীবিতকালের জন্যই সেই পদে নিয়োগ করা হতো। কখনো কখনো মনসবদারদের পদমর্যাদা বাড়ত, আবার কখনো কখনো কমতো। তবে উচ্চ মনসবদারি পদে অর্থাৎ বেশি ঘোড়সওয়ার বাহিনী রাখার যে মনসবদারি পদ সেগুলো সাধারণত সম্রাটের ঘনিষ্ঠ অভিজাত বর্গ এমনকি শাহজাদাদের অর্থাৎ যুবরাজদেরও দেওয়া হতো। এই মনসবদারদের বেতন দুভাবে দেওয়া হতো, নগদে অথবা জায়গির প্রদান করে। আর এই সূত্রেই আমরা একটু আলোচনা করে নেব মুঘল আমলের জায়গিরদারি ব্যবস্থা, যেটা মনসবদারি ব্যবস্থার সঙ্গে এবং মুঘল সাম্রাজ্যের কৃষি ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। তাহলে আমরা প্রথম পর্বে আলোচনা করলাম মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো, মনসবদারদের কাজ কি ছিল, মনসবদারদের নিয়োগ সম্পর্কে বিভিন্ন বিষয়। এরপরে আসলাম মনসবদারদের বেতন, আর সেই বেতনের প্রসঙ্গে আমরা জায়গির প্রথা সম্পর্কে একটু আলোচনা করে নেব। আসলে রাজস্ব দানের দায়িত্ব দেওয়া হতো যাদেরকে, ভুল বললাম, রাজস্ব দানের যে দায়িত্ব প্রদান, সেই দায়িত্ব প্রদানকে বলা হতো জায়গির। আর জায়গির যিনি পেতেন তাকে আমরা বলতাম জায়গিরদার। এই জায়গিরদাররা কি করত? বিশেষ অঞ্চলের জায়গির বা রাজস্ব আদায়ের দায়িত্ব পেতেন। ওই রাজস্ব যে পরিমাণ আদায় হতো তার একাংশ দিয়ে জায়গিরদাররা যেমন নিজেদের ভরণ পোষণ চালাতেন, তেমনি ঘোড়সওয়ার বাহিনীর দেখাশোনা করতেন। তবে এদেরকে শুধুমাত্র চাষ জমিই দেওয়া হতো না, কখনো বন্দর এলাকা, বাজার এলাকা সব ক্ষেত্রেই তাদের জায়গির দেওয়া হতো। জায়গিরদার পদও বংশানুক্রমিক ছিল না, এদেরকে বিভিন্ন স্থানে বদলি করা হতো।
তবে এরা বিভিন্ন ক্ষেত্রে রাজস্বের গরমিল ঘটাতো, এদের মধ্যে স্বার্থপরতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছিল, যা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের সংকট ডেকে এনেছিল। তো এইবার আমরা মূলত একসঙ্গেই বলতে পারি যে জায়গিরদারি ও মনসবদারি প্রথার ফলাফল কি, বা জায়গিরদারি ও মনসবদারি প্রথা মুঘল সম্রাটদের পতনে বা মুঘল সাম্রাজ্যের সংকটে কি প্রভাব ফেলেছিল। আসলে সম্রাটের দক্ষতা বা যোগ্যতার উপরেই এই মনসবদারি বা জায়গিরদারি প্রথার সাফল্য নির্ভর করত। তো সম্রাট আকবর যতটা দক্ষতার সঙ্গে এই মনসবদারি এবং জায়গিরদারি ব্যবস্থা পরিচালনা করতে পেরেছিলেন, পরবর্তী সম্রাটদের পক্ষে সেটা সম্ভব হয়নি। যে কারণে আমরা দেখতে পাই যে মনসবদারি ব্যবস্থা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের ক্ষতি করেছিল, এমনকি মুঘল সাম্রাজ্যের পতনে এর একটা বড় ভূমিকা ছিল। প্রথমতই বলতে পারি মনসবদারি প্রথা ছিল বেশ জটিল, নানান স্তর ছিল, এবং আকবরের পক্ষে এটা সামলানো সম্ভব হলেও ঔরঙ্গজেবের আমল থেকেই মনসবদারি প্রথার গণ্ডগোল দেখা যায়, এবং তার মৃত্যুর পর থেকেই মনসবদারদের মধ্যে ওই জায়গির পাওয়া নিয়ে যে গণ্ডগোল শুরু হয় তা মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। মনসবদাররা ছিল একই সঙ্গে সাম্রাজ্যের সামরিক এবং প্রশাসনিক ক্ষমতার একটা কেন্দ্র, কিন্তু সামরিক দিক থেকে মনসবদাররা যথাযথ যোগ্যতার পরিচয় দিতে পারেনি। মনসবদারদের দায়িত্বপ্রাপ্ত বাহিনীর মধ্যে কোনো ঐক্য এবং সংহতি ছিল না, এবং গুণমানের দিক থেকেও মনসবদারদের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। মনসবদারি প্রথায় সামরিক এবং অসামরিক কোনো রকম সীমারেখা রাখা হয়নি, ফলে কোনো পেশাদারিত্ব বা ভালোভাবে চালানোর কোনো বিষয় ছিল না। তাছাড়া দক্ষতা বা যোগ্যতা বিচার করেও মনসবদারি দেওয়া হতো না। মনসবদারি পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিচার্য বিষয় ছিল সেই ব্যক্তি সম্রাটের বা রাজপরিবারের কতটা ঘনিষ্ঠ। মনসবদাররা যারা নগদে বেতন পেতেন না, জায়গির পেতেন, সেই জায়গির আবার তারা একাধিক জনের মধ্যে বিলি করতেন। এই জায়গির প্রাপ্তি নিয়ে আবার বিরোধ চলত, এবং যারা জায়গির পেত তারা তাদের বাড়তি লাভের জন্য বিপুল পরিমাণ রাজস্ব আদায় করত, যা সার্বিকভাবে মুঘল সাম্রাজ্যের কৃষি সংকট ডেকে এনেছিল, খাদ্যাভাব ডেকে এনেছিল, এবং একই সঙ্গে জায়গিরদারদের কাছ থেকে যখন রাজস্ব মনসবদাররা কম পেত, মনসবদাররা কিন্তু তাদের যে পরিমাণ উপযুক্ত ঘোড়সওয়ার বাহিনী রাখার কথা ছিল সেই পরিমাণ ঘোড়সওয়ার বাহিনী রাখত না। ফলে মুঘল সৈন্যবাহিনী ও গুণমানের দিক থেকে অনেক নেমে গিয়েছিল। ফলে সম্রাট অনেক ক্ষেত্রেই যুদ্ধবিগ্রহে প্রত্যাশিত ফল লাভ করতে পারত না। তারপর মনসবদাররা নিজ নিজ এলাকায় স্থানীয় সর্দার ছাড়া আর কাউকেই সেইভাবে চিনত না। ফলে যুদ্ধের সময় মনসবদাররা সেনাবাহিনীর উপযুক্ত লোককে সম্রাটের সামনে হাজির করাতে ব্যর্থ হতো। এক কথায় বলা যায় যে মনসবদারি ব্যবস্থা মুঘলদের আমলে সামরিক, আর্থিক এবং কৃষি সংকট ডেকে এনেছিল, এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব ডেকে এনেছিল, যা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। তাই এক কথায় বলা যায় যে আকবরের আমলে যে মনসবদারি ব্যবস্থা
মুঘল সাম্রাজ্যের সংহতি বিধানে সহায়তা করেছিল, পরবর্তীকালে তা ব্যর্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবধি তোমরা একটু ভালো করে পঞ্চম অধ্যায়টা পড়াশোনা করে নাও, আবার কয়েকদিন পরে ষষ্ঠ অধ্যায় শুরু করা যাবে।